আমাদের তো লাস্ট ক্লাসে আমরা ওই রিডাকশানটা পড়ছিলাম, সেখানে আমরা বুফো-ব্লাঙ্ক রিডাকশান অবধি পড়েছিলাম। কার্বনিল কম্পাউন্ডের দু রকমের রিডাকশান হয়, একটা হচ্ছে অক্সিজেনকে একদম বের করে নেওয়া, ডিঅক্সিজেনেশন। তার মধ্যে আমরা দুটো নেম রিয়াকশান পড়েছি, একটা হচ্ছে ক্লেমেনসন, একটা হচ্ছে উলফ-কির্শনার। প্রথমটা অ্যাসিডিক মিডিয়ামে হয়, তারপর একটা বেসিক মিডিয়ামে হয়। প্রত্যেকেরই সুবিধা অসুবিধা আছে। নিউট্রাল মিডিয়ামেও একটা ডিঅক্সিজেনেশন রিয়াকশান আমরা অল্প করে পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে ডাইথায়েন তৈরি করে, কার্বনিল কম্পাউন্ড থেকে ডাইথায়েন তৈরি করে তারপর সেই সালফারকে নিকেল হাইড্রোজেন দিয়ে ডিসালফারাইজ করে দেওয়া। এটার নাম ছিল মজিঙ্গো রিডাকশান। ওটা সো কল্ড নিউট্রাল কন্ডিশনে রিয়াকশানটা হয়। এরপর আমরা বুফো-ব্লাঙ্ক রিডাকশান পড়েছি, এমপিভিও রিডাকশান পড়েছি। এগুলো সব কার্বনিল কম্পাউন্ডের, বুফো-ব্লাঙ্কটা যেমন এস্টারের, এমপিভিও বা এমপিভি রিডাকশান যেটা, সেটা অ্যালডিহাইড কিটোনেদের। সেখানে অক্সিজেনটা থেকে যায়, কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা থাকে না। সেগুলো সব অ্যালকোহলে কনভার্টেড হয়ে যায়, কার্বনিল কম্পাউন্ডগুলো অ্যালকোহলে কনভার্টেড হয়ে যায়। তো একটা টাইম ছিল যখন এমপিভি রিডাকশানটা খুব জনপ্রিয় ছিল, কিন্তু তারপরে গত শতাব্দীর মোটামুটি মাঝামাঝি সময় থেকে দুটো খুব পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট অর্গ্যানিক কেমিস্ট্রির ফিল্ডে ডিসকভার্ড হলো। তার মধ্যে একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর একটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। এরা ওই এমপিভি রিডাকশান যে কাজটা করে সেটাই করে। সেটা হলো কিটোন বা অ্যালডিহাইডকে অ্যালকোহলে কনভার্ট করে। যদি কিটোন থাকে তাহলে প্রোডাক্টটা একটা সেকেন্ডারি অ্যালকোহল হবে, যদি অ্যালডিহাইড থাকে তাহলে সেটা একটা প্রাইমারি অ্যালকোহল হয়। এদেরকে ডিসকভার করা বা জনপ্রিয় করার জন্য বহু কেমিস্টের হাত আছে, কিন্তু তাদের মধ্যে এই দুজন, শ্লেসিঙ্গার এবং ব্রাউন, এরা মোস্টলি রেসপন্সিবল বলে ধরা হয়। সোডিয়াম বোরোহাইড্রাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে কী করে বানানো যায় তার একটা ব্রিফ কেমিক্যাল ইকুয়েশন আমরা এখানে দেখিয়েছি। কিন্তু জেনারেলি এগুলো কিনতে পাওয়া যায়, এখন আর এগুলোকে বানাতে হয় না। তুমি বাজার থেকে, মানে কেমিক্যাল সাপ্লায়ারের কাছ থেকে এগুলোকে অর্ডার দিতে পারো। এদেরকে আমরা বলি মেটাল হাইড্রাইডস, যারা হাইড্রাইড ডোনেট করে। লজিক্যালি স্পিকিং, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা ইলেকট্রোফিলিক, কার্বনিল কার্বনটা। তাহলে আমার কাছে যদি এমন কোনো কেমিক্যাল স্পিসিস থাকে যে H- সাপ্লাই করতে পারে, তাহলে এই কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করা পসিবল হবে এবং এই কার্বনটার রিডাকশান হবে। কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডে কনভার্টেড হবে। তো যে কোনো হাইড্রাইড দিয়ে কিন্তু এই রিডাকশান করা পসিবল হয় না। যেমন সোডিয়াম হাইড্রাইড, সেই কম্পাউন্ডটা অনেক দিন ধরেই আছে, সেটা কিন্তু কোনো নিউক্লিওফিলিক অ্যাডিশন করতে পারে না। তার কারণ সোডিয়াম হাইড্রাইডের যে হাইড্রাইড, সেটা কোনো কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে জুড়ে থাকা, মেটালের সাথে কোনো কোভ্যালেন্ট বন্ডে জুড়ে থাকা হাইড্রাইড নয়। সেই জন্য সেটা কেবলমাত্র বেস হিসেবে কাজ করে, সেটাকে নিউক্লিওফিলিক অ্যাটাক তার দ্বারা হয় না। তার জন্য আমাদের এমন রিয়েজেন্ট চাই যেখানে মেটাল বা মেটাল লাইক কোনো একটা সাবস্ট্যান্সের সঙ্গে হাইড্রোজেনের একটা ফর্মাল কোভ্যালেন্ট বন্ড থাকবে, এবং হাইড্রোজেন এবং সেই মেটাল বা মেটাল লাইক সাবস্ট্যান্সের মধ্যে যে বন্ডটা থাকবে সেটা খানিকটা পোলারাইজড হবে। পোলারাইজেশনটা এমনভাবে হবে যাতে ওই এলিমেন্টটা যার সাথে হাইড্রোজেন অ্যাটাচড হয়ে আছে সেটা হাইড্রোজেনের থেকে মোর ইলেকট্রোপজিটিভ হয়, যার ফলে এই বন্ডটা এমনভাবে পোলারাইজড হলো যাতে হাইড্রোজেনের মাথায় একটা ইলেকট্রন ডেন্সিটি জমা হয়, অর্থাৎ হাইড্রোজেনটা যেন ডেল মাইনাস হয় এবং সেই মেটাল বা মেটাল লাইক এলিমেন্টটা যাতে ডেল প্লাস হয়, অর্থাৎ সেটা একটা সোর্স অফ নেগেটিভলি চার্জড হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ হাইড্রাইড আয়ন হিসেবে ফাংশন করতে পারে। তার মধ্যে দুটোর নাম আমরা অলরেডি বলেছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম আছে এবং অ্যালুমিনিয়াম আছে, আর এই সাবস্ট্যান্সটাতে সোডিয়াম আছে আর বোরন আছে। কিন্তু এই লিথিয়াম বা সোডিয়াম, এদের সাথে কিন্তু এই হাইড্রোজেনের সেই অর্থে কোনো রিলেশান নেই। এরা কেবলমাত্র
একটা আয়নিক ব্যালেন্সের জন্য একটা ক্যাটায়ন হিসেবে কাজ করছে। যেমন সোডিয়াম বোরোহাইড্রাইটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এখানে কোন এলিমেন্টের সাথে হাইড্রোজেনের বন্ড আছে? বোরনের সাথে আছে। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাতে কোন এলিমেন্টের সাথে হাইড্রোজেনের বন্ড আছে? হ্যাঁ, এবার দেখো, বোরনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.04, অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আরও অনেক কম, 1.61। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোজেন, বোরন হাইড্রোজেন বন্ড এগুলো সবই ওই রকমভাবে পোলারাইজ, যেখানে বোরন বা অ্যালুমিনিয়ামের ওপরে কিছুটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে এবং তার সাথে যে কটা হাইড্রোজেন আছে প্রত্যেকের মাথায় খানিক খানিক নেগেটিভ চার্জ থাকবে। বোঝা গেল? ওকে, এবার এদের দুজনের একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করা হয়েছে। এদেরকে যদি আমরা বিহেভিয়ারটা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখব যে সোডিয়াম বোরোহাইড্রাইড সেটা একটু লেস অ্যাগ্রেসিভ। সেটাকে তুমি জলে সলেবল করতে পারো এবং সেটা যদি মিডিয়ামটা যদি খানিক অ্যালকালাইন হয়, অর্থাৎ পিএইচ যদি 7-এর ওপরে থাকে, 8-9 থাকে, তাহলে সেটা রিজনেবলি স্টেবল, যথেষ্ট স্টেবল। যদিও অ্যাসিডিটি যত বাড়তে থাকে, অর্থাৎ পিএইচ যত কমতে থাকে, তত হাইড্রোজেন গ্যাস লিবারেট করার টেন্ডেন্সি থাকে এবং বুদবুদের আকারে হাইড্রোজেন গ্যাস বেরোয়। কিন্তু জেনারেলি আমরা এটাকে ওয়াটার কিংবা মিথানলের মধ্যে ভালোভাবে ব্যবহার করতে পারি এবং এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক ইথার, ডাইইথাইল ইথার বা টিএইচএফ এতে খুব একটা সলেবল হয় না। সেই জন্য চেষ্টা করা হয় যাতে প্রোটিক সলভেন্টে এদেরকে ব্যবহার করা যায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অন দি আদার হ্যান্ড ইজ ভেরি অ্যাগ্রেসিভ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এবং সে প্রোটিক সলভেন্টের সাথে ভায়োলেন্টলি রিয়াক্ট করে। যেমন সোডিয়াম, লাইভ সোডিয়াম, যে আগে যে প্র্যাকটিক্যালটা আমরা কলেজ বন্ধ হওয়ার আগে করছিলাম, সেটাতে আমরা সোডিয়াম ফিউশন করছিলাম, সেটাকে ফিউশনটা ঠিকমতো না হলে জলে দিলেই ফটাস করে ফেটে যাচ্ছিলো, আগুন লেগে যাচ্ছিলো, ধোঁয়া বেরোচ্ছিলো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও খানিকটা সেরকমই। তুমি যদি জলে বা অ্যালকোহলের মধ্যে ভুলক্রমেও তাকে ফেলে দাও, তাহলে সে হুসুস করে হাইড্রোজেন গ্যাস লিবারেট করতে শুরু করে, ভায়োলেন্টলি রিয়াক্ট করে। তাহলে প্রোটিক সলভেন্টে এদেরকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কারণ রিডিউসিং এজেন্টটা সার্ভাইভই করবে না ওই মিডিয়াম। কাউকে রিডাকশান করতে গেলে আগে তো সেই রিয়াকশন মিডিয়ামটাকে, সেই রিডিউসিং এজেন্টকে সার্ভাইভ করতে হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেটা করতে পারে না, অ্যাটলিস্ট প্রোটিক সলভেন্টে করতে পারে না। তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডাইইথাইল ইথার বা টিএইচএফ বা ডাইগ্লাইম, এই ধরনের কোনো একটা অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা যায়। এবার এদের মধ্যে যে বোরন হাইড্রোজেন আর অ্যালুমিনিয়াম হাইড্রোজেন বন্ড আছে, সেখানে একটা জিনিস বুঝতেই পারছো, হাইড্রোজেনের সাথে বোরন বা অ্যালুমিনিয়াম কারোরই বন্ড যে খুব ভালো হয় তা নয়। তার কারণ সাইজের একটা ডিসপ্যারিটি থাকে। তো সাইজ ডিসপ্যারিটিটা কোথায় বেশি হবে? বোরন হাইড্রোজেনের ক্ষেত্রে নাকি অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের ক্ষেত্রে? অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি হবে, কারণ অ্যালুমিনিয়াম আরও নিচের দিকে আছে পিরিয়ডিক টেবিলে, তার অরবিটালগুলো আর সাইজ আরও মিসম্যাচ হবে হাইড্রোজেনের সঙ্গে। এবং সেই থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এইগুলো সবই একটু একটু কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এদের মধ্যে আয়নিক ক্যারেক্টারও আছে। কোভ্যালেন্ট ক্যারেক্টারটাও সেম নয়, বোরন হাইড্রোজেন বন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা একটু বেশি। তার কারণ প্রথমত বোরনের সাথে হাইড্রোজেনের অরবিটাল সাইজের মিসম্যাচ অতটাও হয় না যতটা অ্যালুমিনিয়ামের সাথে হয়। দ্বিতীয়ত বোরন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিরাট কিছু নয়, বোরন স্লাইটলি মোর ইলেকট্রোপজিটিভ। এটা আমরা যখন হাইড্রোবোরেশন পড়েছিলাম তখনও আমরা দেখেছিলাম যে যখন অ্যালকিনে হাইড্রোবোরেশন হয় তখন বোরন টার্মিনাল কার্বনে যাওয়ার চেষ্টা করে, হাইড্রোজেনটাকে ইন্টারনাল কার্বনে দেওয়ার চেষ্টা করে, মানে রিজিও সিলেক্টিভিটিটা সো কল্ড অ্যান্টি মার্কভ-নিকভ। তো সেটাও আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করেছিলাম তখন। এবং যেহেতু ওভারল্যাপ একটু বেটার হয় বোরন হাইড্রোজেনের অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের থেকে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার একটু বেশি হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা অনেকটাই বেশি, তার ফলে সেখানে হাইড্রোজেনের মাথায় অনেকটা নেগেটিভ চার্জ আছে এবং সেই জন্যই সে অতটা বেশি অ্যাগ্রেসিভ। সেই জন্য আমরা এটা ডিসাইড করতে পারি যে সোডিয়াম বোরোহাইড্রাইড সেটা একটা রিলেটিভলি মাইল্ড রিডিউসিং এজেন্ট, যাকে প্রোটিক সলভেন্টে ব্যবহার করা যায় এবং তার সিলেক্টিভিটি একটু বেটার হওয়ার কথা। তারা কিটোন এবং অ্যালডিহাইডের সাথে রিয়াকশান করে অ্যালকোহল তৈরি করে। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ রিডিউসিং এজেন্ট, সে অলমোস্ট এভরিথিংকে রিডিউস করার ক্ষমতা রাখে, কেবলমাত্র আইসোলেটেড কার্বন কার্বন ডাবল বন্ড বা এই জাতীয় কিছু কয়েকটা ফাংশনাল গ্রুপ ছাড়া ওর ফাংশনাল গ্রুপ টলারেন্স খুব একটা ভালো না।
সেই জন্য সোডিয়াম বোরোহাইড্রেটের জন্য কেমোসিলেক্টিভ রিডাকশনটা পসিবল বহু ক্ষেত্রেই, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের জন্য কেমোসিলেক্টিভিটি কিন্তু খুব একটা ভালো না। এটা আমরা এখানে দেখো একটা চার্ট বানিয়েছি যেখানে অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে, তাদেরকে আমরা সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডাকশান হয় কি না সেটা প্লাস দিয়ে বুঝিয়েছি। যদি রিডাকশান হয় তাহলে প্লাস, যদি না হয় তাহলে মাইনাস, অর্থাৎ সেই রিডিউসিং এজেন্টটা ওই করেসপন্ডিং ফাংশনাল গ্রুপকে রিডাকশন করতে পারে না। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের ক্ষেত্রে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ক্লোরাইড, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড, সায়ানাইড, নাইট্রো সব কটা পজিটিভ, সবার সাথেও রিয়াকশন করতে পারে এবং তাদের করেসপন্ডিং রিডাকশান প্রোডাক্ট তৈরি করতে পারে। সোডিয়াম বোরোহাইড্রেটের ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো বেশিরভাগ এন্ট্রি হচ্ছে নেগেটিভ, মাত্র কয়েকটা হচ্ছে পজিটিভ। অ্যালডিহাইডের সাথে করে, কিটোনকে রিডিউস করে, অ্যাসিড ক্লোরাইডকে রিডিউস করে। অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যামাইড, এদের মধ্যে অ্যাসিড ক্লোরাইডটা সবচেয়ে বেশি ইলেকট্রোফিলিক। তো সোডিয়াম বোরোহাইড্রেট মোস্ট ইলেকট্রোফিলিক, অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন করতে সক্ষম, কিন্তু লেস রিয়াক্টিভ এস্টার কিংবা অ্যামাইডকে সে ডিস্টার্ব করে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে এই চার্টটা কি তোমার কাছে পরিষ্কার যে কেন হচ্ছে ব্যাপারটা? সেটা কি তুমি বুঝতে পেরেছো যে সোডিয়াম বোরোহাইড্রেট কেন সিলেক্টিভ আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কেন রিয়াক্টিভ? বুঝেছো না বোঝোনি? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তুমি কিছু বলছো কি তোমরা? বুঝতে পেরেছো? ঠিক আছে। এবং এই সিরিজটা এমনভাবেই আছে যাতে ওপর থেকে নিচের দিকে রিডাকশানটা ইনক্রিজিংলি ডিফিকাল্ট হয়, অর্থাৎ ওপরের দিকে যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেগুলো খুব চট করে রিডিউসড হয়ে যায়, টাইম কম লাগে, টেম্পারেচার কম লাগে, মাইল্ড কন্ডিশনের রিডাকশান পসিবল। আর যত তুমি নিচের দিকে যাবে তত রিডাকশান স্লো ডাউন করে, টেম্পারেচার বেশি লাগে, হয়তো সলভেন্ট চেঞ্জ করতে হয়, এইসব নানা রকমের ব্যাপার আছে। সেগুলো একটা একটা করে আমরা যখন যেরকম দরকার হবে দেখব। তো এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো আমাদের এই কিটোনটাকে রিডাকশান করা হয়েছে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে ইথানল মিডিয়াম, তো হয়েছে রিডাকশান হয়ে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহলে কনভার্ট হয়েছে। তারপর একটা মেটানাইট্রোবেঞ্জালডিহাইডটাকে সোডিয়াম বোরোহাইড্রেট মিথানল দিয়ে রিডাকশান করতে গেছে। এখানে সবুজ রং দিয়ে আমি এটাকে হাইলাইট করেছি। কেন করেছি? কারণ সেটা স্যার মানে রিডিউসড হয়নি, এবং এটা এক্সপেক্টেডও যে সোডিয়াম বোরোহাইড্রেট তো কেমোসিলেক্টিভ, তাহলে নাইট্রো এই সিরিজে অনেক নিচের দিকে আছে, তাহলে ও কিন্তু রিডিউসড হয়নি। আচ্ছা, অ্যালডিহাইড সুন্দর রিডিউসড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তারপরে একটা কিটো অ্যাসিড দেওয়া আছে, দেখো তাকে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিডাকশন করা হয়েছে, দেন অ্যাকুয়াস অ্যাসিড দেওয়া হয়েছে। এবার এই কম্পাউন্ডটা দেখে তুমি হয়তো ভাবছো যে এটা কী করে তৈরি হলো। অ্যাকচুয়ালি এইটা রিডিউসড হয়েছে, হয়ে সেকেন্ডারি অ্যালকোহল হয়েছে। কার্বক্সিলিক অ্যাসিডকে সবুজ করে রেখেছি, মানে কার্বক্সিলিক অ্যাসিড রিডিউসড হয়নি। এই অ্যাকুয়াস অ্যাসিড মিডিয়ামে যখন ওয়ার্কআপ করা হচ্ছিল তখন এখানে ল্যাকটোন তৈরি হয়ে গেছে, অর্থাৎ ইন্ট্রামলিকুলার এস্টারিফিকেশন হয়েছে, জল বেরিয়ে গেছে, এই অক্সিজেনটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করে এই জল এই ওইচটাকে বার করে দিয়েছে, তার ফলে এখানে ল্যাকটোন তৈরি হয়েছে, 6 মেম্বার ল্যাকটোন তৈরি হয়েছে। তার মানে মোদ্দা কথাটা এটাই দাঁড়ালো যে কার্বক্সিলিক অ্যাসিডটা রিডিউসড হয়নি। যদি রিডিউসড হয়ে যেত তাহলে এখানে ল্যাকটোনাইজেশন আমরা দেখতে পেতাম না। তারপর একটা কিটো এস্টার, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, খুব খুব জনপ্রিয় মলিকিউল, খুব কমন মলিকিউল, সেটাকে সোডিয়াম বোরোহাইড্রেট ইথানল দিয়ে রিডাকশন করার চেষ্টা করছে। যে রিডাকশন হয়েছে, কোনটা রিডাকশন হয়েছে? কিটোনটা হয়েছে, এস্টারটা হয়নি। অ্যাসিড নেই কিন্তু এখানে, এস্টার আছে। হ্যাঁ, এবার তুমি আমাকে ছোট্ট করে বলো তো যে এস্টার আর কিটোনের মধ্যে মোর ইলেকট্রোফিলিক কোনটা? কিটোন। সেটা তো বোঝাই যাচ্ছে যে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সোডিয়াম বোরোহাইড্রেট ডিসক্রিমিনেট করতে পারছে, তো অটোমেটিক্যালি ও যেটা মোর ইলেকট্রোফিলিক তার সাথেই রিয়াকশান করবে। তো কেন, কারণটা কি? এস্টারের প্লাস আর এফেক্ট আছে। হ্যাঁ, একদম ঠিক কথা। আচ্ছা, আমি তোমাকে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি। যদি আমাকে এই এস্টারটাকে রিডাকশান করতে হয় এবং কিটোনটাকে যদি রেখে দিতে হয়, অর্থাৎ কিটোনটাকে যদি আমরা কিটোন ফর্মেই রাখতে চাই, যদি চাই যে তার রিডাকশান না হোক, তাহলে আমাকে কী করতে হবে? অ্যাসাইলয়েন মানে? অ্যাসাইলয়েন আবার করতে গেল? মানে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? কিটোন তো মোর ইলেকট্রোফিলিক, তাহলে তার ইলেকট্রোফিলিসিটিটা আমি কমাবো কী করে?
ওখানে আমি প্রোটেকশন করতে পারি না? কিটোনকে প্রোটেকশন করা যায় তো, অ্যাসিটাল মিডিয়ামে প্রোটেকশন করে দেবো, অ্যাসিটাল বানিয়ে প্রোটেকশন করে দেবো। এটাকে অ্যাসিটাল বানানো যাবে তো নাকি যাবে না? অ্যালকোহল ওই 1,2 প্রোপেন ডাইল 1,2 ইথিলিন গ্লাইকল দিয়ে আমরা করে দিতে পারি, ইথেন ডাইল 1,2 ইথেন ডাইল দিয়ে করে দিতে পারি, ইথিলিন গ্লাইকল দিয়ে প্রোটেকশন করলাম, তারপরে এটাকে প্রপার রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন করলাম। খেয়াল রাখতে হবে এমন রিডিউসিং এজেন্ট নিতে হবে যাতে অ্যাসিডিক কন্ডিশন না থাকে, কারণ অ্যাসিডিক কন্ডিশন অ্যাকুয়াস অ্যাসিড থাকলে অ্যাসিটাল কী হবে, খুলে যাবে না, খুলে যাবে, তার ফলে তো আবার সমস্যায় পড়ে যাবো। তাহলে প্রোটেকশন করলাম, উপযুক্ত রিডিউসিং এজেন্ট দিয়ে এটাকে রিডাকশন করলাম, তারপরে ডিপ্রোটেকশন করে দিলাম, তখন দেখবে এই জায়গাটা CH2H হয়ে গেছে, এখানটায় কার্বনিল আছে। প্রোটেকশন, ডিজায়ার্ড রিয়াকশান, তারপরে ডিপ্রোটেকশন। মনে করে দেখো আমরা যখন অ্যাসিটাল থায়ো অ্যাসিটাল এইসব পড়ছিলাম তখন আমরা এই প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজির কথা বলেছিলাম। তাহলে এবার সামনের দিকে এগোই। ও এখানে আরেকটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে তোমাকে আমি দুটো এক্সাম্পল এরকমও দিয়েছি যেখানে একটা দুটো আলাদা আলাদা কিটোন তারা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে সুন্দর তার করেসপন্ডিং সেকেন্ডারি অ্যালকোহলে কনভার্ট হয়ে গেছে। তাহলে কি এগোবো সামনের দিকে? এখান থেকে এই জায়গাটা থেকে কোনো কোশ্চেন আপাতত নেই, তাই তো? তাহলে আমরা সামনের দিকে বলো। অ্যালকিনকে রিডিউস করতে পারে না কেন? এই যেমন এখানে অ্যালকিনকে রিডিউস করতে পারেনি, তুমি নিজে বলো কেন পারে না। এই রিডাকশানের মেকানিজমটা তুমি জানো না এখনো, সেটা ঠিকই, কিন্তু তোমাকে তো এতগুলো কথা বললাম যে যেটা মোর ইলেকট্রোফিলিক সেটাই রিডাকশান করছে, এরা নিজেরা সব হাইড্রাইড ডোনার, এমন হাইড্রাইড দিয়ে রিডাকশান পসিবল না যেটা নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে না, এমন হাইড্রাইডই নিতে হবে যেটা নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। তাহলে এর থেকে তুমি মেকানিজম সম্বন্ধে কী ধারণা পাচ্ছ? মেকানিজমের বেসিক রিয়াকশানটা তাহলে কী? রিয়াকশান মেকানিজমটার নাম কি? সেই রিয়াকশানের তো মেকানিজমের নাম থাকে, যেমন ধরো কার্বন কার্বন ডাবল বন্ডে যখন ব্রোমিন অ্যাডিশন হয় তখন তাকে আমরা বলি ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাই তো বলি। যখন সায়ানোহাইড্রিন, হ্যাঁ কারেক্ট, নিউক্লিওফিলিক অ্যাডিশন। এবার নিউক্লিওফিলিক অ্যাডিশন ইনিশিয়েটেড হবে যদি তোমার রিয়েজেন্ট যেটা নিউক্লিওফাইল থাকে সেটা থাকতে হবে, সেটা সাফিসিয়েন্টলি নিউক্লিওফিলিক হতে হবে, আর সাবস্ট্রেটটাকে ইলেকট্রোফিলিক হতে হবে, তাই না? তা অলিফিন কার্বন কার্বন ডাবল বন্ড কি জেনারেলি ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? হ্যাঁ, এবার বলো তো আমাকে একটা উদাহরণ দাও তো যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক নয় ইলেকট্রোফিলিক, কোন কন্ডিশনে সেটা হতে পারে? অ্যালাইলিক পজিশন তো ওটাকে বলে না, তুমি যেটা বলতে চাইছো সেটা এইটা, তাই তো? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো নাকি? এই দেখো, তাহলে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটা এটার নেচার, আর কেউ যদি বলে যে এইটার নেচার, এই দুটোর নেচার কি এক? এই দুটোর নেচার কি এক? তাহলে বলো দেখি হাইড্রাইড রিডিউসিং এজেন্ট দিয়ে কোন ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড রিডাকশন হয়ে যাওয়ার চান্স আছে, হবে কি না জানি না, চান্স আছে। প্রথমটার ক্ষেত্রে অবভিয়াসলি, কারণ এই কার্বন কার্বন ডাবল বন্ডটা হচ্ছে এ বাবা ইলেকট্রোফিলিক। অন দি আদার হ্যান্ড এই কার্বন কার্বন ডাবল বন্ডটা হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে কি করে পসিবল? দাঁড়াও সেভ করে দিই, আজকে হচ্ছে 7 তারিখ, ঠিক আছে? হয়েছে? বুঝতে পেরেছো? তোমার প্রশ্নের উত্তর পেলে? তাহলে এবার মেকানিজমটা দেখি এটা হচ্ছে কি করে। প্রথমে আমরা মেকানিজম অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডাকশানটা দেখছি। এখানে এই লিথিয়ামটাকে এতক্ষণ আমরা খুব একটা পাত্তা দিইনি, কিন্তু এই রিডাকশানে কিন্তু লিথিয়ামের একটা ভীষণ ক্রিটিক্যাল রোল আছে। লিথিয়াম প্লাস একটা ছোট্ট লুইস অ্যাসিড, হার্ড সেন্টার, কার্বনিলের যে অক্সিজেনটা সেটাও কিন্তু রিলেটিভলি হার্ড সেন্টার। তাহলে লিথিয়ামের সাথে ওই কার্বনিল অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেটা লিথিয়ামের সাথে কোঅর্ডিনেট করে,
এবং করে অক্সিজেনের মাথায় একটা ফর্মাল পজিটিভ চার্জ আসে। তার ফলে এই যে কার্বনিল কার্বনটা, এটার ইলেকট্রোফিলিসিটি এক লাফে বেশ কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ অ্যাসিড দিলে যেরকম নিউক্লিওফিলিক অ্যাডিশন আমরা দেখেছিলাম না, যে অ্যাসিড দিয়ে অ্যাক্টিভেট করে রিয়াকশন করা যায়, তুমি দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে ইলেকট্রোফিলিসিটিটাকে তুলে দেওয়া, একটা হচ্ছে যে তুমি নিউক্লিওফাইলটাকে ডিপ্রোটনেট করলে, HNU ছিল সেটাকে NU মাইনাস করলে, তাহলে তার নিউক্লিওফিলিসিটি বেড়ে গেল। এটাকে আমরা বেস মিডিয়ামে ক্যাটালিসিস ভাবতে পারি। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশনকে প্রমোট করার আরেকটা উপায় হচ্ছে যে নিউক্লিওফাইলটা উইক, সেটাকে উইকই রাখো, কিন্তু কার্বনিলকে অ্যাক্টিভেট করো, অর্থাৎ অ্যাসিড ক্যাটালিস দিয়ে দাও। তাহলে প্রোটনেশন হবে কার্বনিল অক্সিজেনে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসবে, উইক নিউক্লিওফাইল সহজে ওই অ্যাক্টিভেটেড কার্বনিলকে অ্যাটাক করতে পারবে। তো এখানেও তাই হচ্ছে, লিথিয়াম অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করেছে, মাথায় প্লাস চার্জ এসছে, আর এই কার্বন ইলেকট্রোফিলিক হয়ে গেছে। এবার অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখান থেকে হাইড্রাইড ট্রান্সফার করছে। এটা যে সত্যিই খুব ইম্পর্ট্যান্ট তার একটা প্রমাণ আছে। বলছে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড না নিয়ে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিই এবং একই কন্ডিশনে একই সাবস্ট্রেটের উপরে রিয়াকশান করি, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে এই সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাক্টিভিটি 10 টাইমস লেস। এতে কি বোঝা যায়? তার মানে ওই কার্বনিল যে কার্বনটা আছে সেটা মানে লেস ইলেকট্রোফিলিক, যখন সোডিয়াম দিয়ে যখন মানে একই করছে সে। কারেক্ট। লিথিয়ামের সাথে যেরকম সুন্দর কোঅর্ডিনেশনটা পসিবল অক্সিজেনের, সেটা এইখানে লেস এফেক্টিভ হয়ে গেছে। সোডিয়াম দিলে কমপ্লেক্সেশনটা লেস এফেক্টিভ হবে। লেস এফেক্টিভ হলে কার্বনের ইলেকট্রোফিলিসিটি কী হবে? কমে যাবে না? কমে যাবে, কমে গেল, সেই জন্য হবে না। তাহলে এবারে নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো, হওয়ার পরে আমরা এখানে একটা লিথিয়াম অ্যালকক্সাইড পেলাম, যেটা বেসিক্যালি ওই অ্যালডিহাইড হলে প্রাইমারি অ্যালকোহলের অ্যালকক্সাইড, কিটোন হলে সেকেন্ডারি অ্যালকোহলের অ্যালকক্সাইড। তারপর যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন এই অ্যালুমিনিয়ামটা তো অবভিয়াসলি ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে ভুগছে, কারণ চারপাশে মাত্র 6টা ইলেকট্রন। তো অক্সিজেনের সাথে ও কোঅর্ডিনেট করে একটা অ্যালুমিনেট সল্ট তৈরি করবে, একটা লিথিয়াম অ্যালুমিনেট সল্ট তৈরি করবে। আমি এখানে কালার কোডিং করে দেখিয়েছি যে এখনও এই অ্যালুমিনিয়ামের ওপরে 3খানা হাইড্রোজেন আছে, যেটা পোটেনশিয়ালি আরও 3বার রিয়াকশন করতে পারে। সেকেন্ড রিয়াকশনটা দেখো, বুঝতে পারছো? তার মানে আবার সেই একটা ওই অ্যালকক্সাইড তৈরি হলো, লিথিয়াম অ্যালকক্সাইড তৈরি হলো, অক্সিজেন লিথিয়াম বন্ড আছে, যথারীতি এই অ্যালুমিনিয়ামটা আবার দুঃখী হয়ে পড়েছে, তাহলে আবার অক্সিজেন ওখানে কোঅর্ডিনেট করবে, আরেকটা লিথিয়াম অ্যালুমিনেট সল্ট তৈরি হলো। এর ওপর কটা ডোনেবল হাইড্রোজেন আছে? এখনও 2টো নীল হাইড্রোজেন আছে না? তো পোটেনশিয়ালি ও আরও 2বার রিয়াকশন করতে পারে এবং ফাইনালি এই কম্পাউন্ডটা তৈরি হবে। দেখো, এ কি আর রিডাকশান করতে পসিবল? কি সক্ষম রিডাকশান করতে আর? এবার তো আর হবে না। এবার আমাকে তো অ্যালকোহলটাকে রিকভার করতে হবে। তো অক্সিজেন যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে সেটে বসে থাকে তাহলে তো হবে না, তাহলে আমাকে তোকে সরাতে হবে। তো কীভাবে সরাবো? অ্যালুমিনিয়াম খুশি হবে সেরকম একটা কাউকে দিই, অক্সিজেনও অ্যালুমিনিয়ামের হাত ছেড়ে দেবে সেরকম একটা কাউকে দিই, অ্যাকুয়াস ওয়ার্কআপ করে দেবো। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে, জলের অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করে নেবে, আর অক্সিজেন, আমার এই অ্যালকক্সাইডের অক্সিজেন প্রোটনেশন হয়ে যাবে, হাইড্রোলিসিস হয়ে যাবে বেসিক্যালি মেটাল অক্সিজেন বন্ডে। তাহলে অ্যালকোহল পাবো তো। এবার এই অ্যালকোহলের মানে বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হচ্ছে এই অক্সিজেনের উপর একটা হাইড্রোজেন বসিয়েছি, আর এই কার্বনের উপর একটা হাইড্রোজেন বসিয়েছি, আর এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে তুলে দিয়ে সিঙ্গেল বন্ড করে দিয়েছি। তাহলে কার্বনের উপরে যে হাইড্রোজেনটা সেটা নীল রঙের, সেটা কে দিয়েছে? হ্যাঁ, মানে রিডিউসিং এজেন্টটা দিয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছে, তাই তো? আর এই অক্সিজেনের ওপরে যে লাল হাইড্রোজেনটা সেটা কে দিয়েছে? মানে ওয়ার্ক আপ করেছি তখন এসছে। তাহলে তুমি বুঝতে পেরেছো তো, দুটোর সোর্স কিন্তু আলাদা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না না যাচ্ছে? হ্যাঁ না না কি বললে? হ্যাঁ বলেছো, যাই হোক, হোপফুলি বুঝেছো। এবার আমরা এটা বোঝার পর আমরা একটা অবজারভেশন আছে সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি যদি ধরে নিই যে এই রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, হতেই পারে, ধরে নিলাম। তারপরে এটা রেট কনস্ট্যান্ট হচ্ছে K2,
অর্থাৎ সেকেন্ড হাইড্রাইড ট্রান্সফারটা K2। সেকেন্ড হাইড্রাইড মানে যখন একবার অলরেডি একটা হাইড্রাইডও ট্রান্সফার করে দিয়েছে, পোটেনশিয়ালিও 4টে করতে পারে। তার মানে এক ইকুইভ্যালেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড 4 ইকুইভ্যালেন্ট কার্বনিলকে রিডাকশন করতে সক্ষম। তারপরে এখানে দুটো স্টেপ দেখানো নেই, তাহলে এখানে আমরা দুটো আরও পাবো, একটা হচ্ছে K3 আর একটা হচ্ছে K4। বুঝতে পারছো এগুলো কি? এগুলো কি বুঝতে পারছো তো? কি এগুলো? রেট কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এদের একটা অর্ডার আছে। অর্ডারটা হচ্ছে K1 ইজ গ্রেটার দ্যান K2, K2 ইজ গ্রেটার দ্যান K3, K3 ইজ গ্রেটার দ্যান K4। অর্থাৎ তুমি আমাকে বলো এই রেট কনস্ট্যান্টের রিডিংটা যদি তোমাকে দেয়া হয়, তাহলে তুমি কি বলবে যে প্রথম হাইড্রাইড থেকে শুরু করে শেষতম হাইড্রাইডটা ট্রান্সফার, এর হাইড্রাইড ট্রান্সফারটা কি সাবসিকুয়েন্টলি রিয়াকশান যত এগোচ্ছে ফাস্টার হচ্ছে না স্লোয়ার হচ্ছে? রিয়াকশান যত এগোচ্ছে তত হাইড্রাইড ট্রান্সফারটা কি ফাস্টার হচ্ছে না স্লো ডাউন করছে? বুঝতে পারলাম না। স্লো হয়ে যাচ্ছে, রাইট? রেট কনস্ট্যান্ট তো তাই বলছে, K1 ইজ গ্রেটার দ্যান K2 ইজ গ্রেটার দ্যান K3 ইজ গ্রেটার দ্যান K4, রাইট? স্লো ডাউন করে যাচ্ছে। তাহলে এবার আমি যদি এই কথাটা বলি যে এখানে তো মিডিয়ামে অ্যাট এ টাইম পোটেনশিয়ালি 4খানা রিডিউসিং এজেন্ট আছে, কারণ আমি তো একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মলিকুলকে দিইনি, অসংখ্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মলিকুলকে দেওয়া হয়েছে। তার মধ্যে কোনোটা একটা হাইড্রাইড ট্রান্সফার করতে সক্ষম হয়েছে, কোনোটা দুটো করে ফেলেছে, কোনোটা 3টে করে ফেলেছে, কোনোটা 4টে করে ফেলেছে। নট বিকজ যে সাবসিকুয়েন্ট হাইড্রাইড ট্রান্সফারগুলো মানে ফাস্টার, তা নয়, কনসেন্ট্রেশনের উপরেও তো নির্ভর করে। তো তার মানে অ্যাট এ টাইম মিডিয়ামে অনেকগুলো রিডিউসিং এজেন্ট আছে। এটা একটা যেটা 4টে হাইড্রাইড ট্রান্সফার করতে পারে, এটা একটা যেটা 3টে পারে, এটা একটা যেটা 2টো পারে, এটা একটা যেখানে মাত্র একটাই পসিবল। তার মানে রিডিউসিং এজেন্ট হিসেবে এই প্রথম যেটা এঁকেছি সেটার ক্যাপাসিটি সবচেয়ে বেশি, এবং যেটা সবচেয়ে শেষে এঁকেছি সেটার ক্যাপাসিটি সবচেয়ে কম। সেটা যদি বলি তুমি অ্যাকসেপ্ট করবে না করবে না? সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট কে? যেটা 4টে হাইড্রাইড দিতে পারে। তাহলে তুমি বলতে পারো যে এটা স্ট্যাটিস্টিক্সের জন্য হচ্ছে, ও 4টে হাইড্রাইড দিতে পারে। আপনি আমাকে শিখিয়েছিলেন ক্যান্নিজারোতে যে ফর্মালডিহাইড সবসময় কেন রিডিউসড হয়, ফর্মালডিহাইড কেন সবসময় হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করে, কারণ ক্রস ক্যান্নিজারোতে ওটা হাইড্রেট ফর্মে থাকে। হাইড্রেট ফর্মে থাকলে ওর তো দুটো হাইড্রাইড, তাহলে ও দুটো হাইড্রাইড ট্রান্সফার করতে পারে। অন্য যে কোনো অ্যালডিহাইডের তো একটা হাইড্রাইড ট্রান্সফার করার ক্ষমতা আছে। পড়েছিলাম না আমরা ক্রস ক্যান্নিজারো, মনে আছে? কি গো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। প্লাস অন্য কারণও ছিল, তো সেটা তুমি বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একমাত্র কারণ নয়। সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সেটা একমাত্র কারণ নয়। ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি একটা বস্তু নিয়েছি যেখানে এই অ্যালুমিনিয়ামটার উপরে অলরেডি একটা অন্তত অ্যালকক্সি গ্রুপ এসে গেছে, মানে ও একবার রিডাকশন করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা এবার চিন্তা করো তো, এই লোন পেয়ারটা যদি এখানে যায় তাহলে এই ডোনেশনটা ভালো হবে না? আমি কি বলছি বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম তো হাইড্রেটকে ছেড়ে দিচ্ছে, তাহলে অ্যালুমিনিয়ামের চারপাশে 8টা ইলেকট্রন তো আর থাকলো না। তাহলে কেউ যদি ওকে একটু অ্যাসিস্ট করে যে ঠিক আছে তোমাকে আমি ইলেকট্রন দিচ্ছি, তাহলে ও আরও গ্ল্যাডলি হাইড্রেট ছেড়ে দেবে তো, নাকি? ছাড়বে তো না ছাড়বে না? যেটাকে আমরা এইখানে দেখিয়েছি যে হাইড্রাইডটা ট্রান্সফার করার পরে যে ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়ামটা হয়েছে সেটাকে স্টেবিলাইজ করেছি অক্সিজেন দিয়ে। সেটাকে আমরা এখানেও দেখাতে পারতাম যে এই অক্সিজেনটা পুশ করছে এবং হাইড্রাইডটা বেরোচ্ছে। আচ্ছা, এই যে অ্যালকক্সি গ্রুপ, এর ইলেকট্রনিক এফেক্ট সম্বন্ধে তোমার কি ধারণা? অ্যালকক্সি গ্রুপ, তার ইলেকট্রনিক এফেক্টটা কীরকম? অর্থাৎ আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, আমি এইরকম দুটো জিনিস নিচ্ছি, একটা হলো এইটা আর একটা হলো এইটা। প্রথমটা বেঞ্জিন, তারপরটা অ্যানিসোল, রাইট? এই দুটোর মধ্যে কোনটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সে ফর এক্সাম্পল নাইট্রেশন, তাতে মোর রিঅ্যাক্টিভ?
কোনটা মোর রিঅ্যাক্টিভ? সেকেন্ড ওয়ান, এইটা, রাইট? কেন? কারণ ওই প্লাস আর ইফেক্টর আসলে ইয়ে করছে, কি করবে? ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। তুমি সেইভাবে বলতে পারো যে ওর প্লাস আর এফেক্ট আছে, মাইনাস আই এফেক্টের থেকে সেটা স্ট্রঙ্গার হবে, তার ফলে অ্যানিসোলের হোমো উঠে যাবে, কারণ ওএমিটা বেসিক্যালি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে কাজ করছে। আরেকজন অন্যভাবে বলতে পারে, সেটা হচ্ছে যে দূর থেকেই সিগমা কমপ্লেক্স তৈরি করব, এটার প্যারা অ্যাটাক কিংবা অর্থ অ্যাটাক যখন হবে তখন এখানে প্লাস চার্জ আসবে, এই প্লাস চার্জটাকে অক্সিজেন স্টেবিলাইজ করতে পারবে, কারণ অক্সিজেনের প্লাস আর এফেক্ট আছে, এবং অক্সিজেনের সাথে কার্বনের সাইজ ম্যাচ করে বলে প্লাস আর এফেক্ট মাইনাস আই এফেক্টের থেকে স্ট্রঙ্গার হবে। এখানে সেসব কিছুই হবে না, অতএব সিগমা কমপ্লেক্স অত স্টেবিলাইজড হবে না, সেই জন্য আমরা অ্যানিসোলকে মোর রিঅ্যাক্টিভ বলি। তার মানে ওএমির কী কী এফেক্ট আছে, ওএমই বা ওআর তার কী কী এফেক্ট আছে? একটা মাইনাস আই, একটা প্লাস আর। মাইনাস আইটা ইলেকট্রন উইথড্রয়িং আর প্লাস আরটা ইলেকট্রন ডোনেটিং। এইবার তুমি আমাকে বলো, প্লাস আর এফেক্টটা অরবিটাল ম্যাচিংয়ের ওপর নির্ভর করে তো, সাইজ ম্যাচিংয়ের ওপর নির্ভর করে তো। তার মানে যখন অ্যানিসোলের রিঅ্যাক্টিভিটির কথা চিন্তা করছি, তখন অক্সিজেন আর কার্বনের মধ্যে অরবিটাল ওভারল্যাপের কথা হচ্ছে, তাই না? সেটা তো হবে, কারণ অক্সিজেন আর কার্বন তো পিরিয়ডিক টেবিলে একই ঘরে বসে থাকে, একই পিরিয়ডে বসে থাকে, তাই না? তাহলে অরবিটাল সাইজ তো ম্যাচ করবে। এখানে কি করবে? এটা কি খুব ভালো হবে? অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের তো খুব বেশি ওভারল্যাপ স্ট্রং হওয়ার কথা নয়, মানে অ্যাটলিস্ট ডাবল বন্ড ওভারল্যাপটা স্ট্রং হওয়ার কথা নয়। কেন, তুমি মানছো তো নাকি মানছো না? কিছুই তো কথা বলছো না, বুঝতেও পারছি না। হ্যাঁ না, কিছুই বলছো না, বোঝা গেল? হ্যাঁ পাচ্ছি, তোমার গলা মাঝে মাঝে বসে যাচ্ছে, আর অন্য কারুর গলা তো শুনতেই পাচ্ছি না। তাহলে তুমি আমাকে বলো যে যত তুমি এই অ্যালুমিনিয়ামের ওপরে অ্যালকক্সি গ্রুপের সংখ্যা বাড়াবে, দেখো এখানটায় কোনো অ্যালকক্সি গ্রুপ নেই, এটাতে কিছুই নেই, একটা কোনোটাও নেই, জিরোটা অ্যালকক্সি গ্রুপ আছে। এখানে একটা অ্যালকক্সি এসছে, তার মানে একটা অ্যালকক্সি গ্রুপ আছে। এখানে দুটো অ্যালকক্সি এসছে, এখানে তিনটে অ্যালকক্সি এসছে। হাইড্রাইড ডোনেশন ক্যাপাসিটি ফ্রম লেফট টু রাইট কী হবে তাহলে? এই ওআর গ্রুপটা যদি ইলেকট্রন রিলিজিং হতো তাহলে হাইড্রাইড ডোনেশনটা ফাস্টার হতো, কিন্তু ওআর গ্রুপটা কি ইলেকট্রন রিলিজিং না ওআর গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং? এই ক্ষেত্রে এটা ইলেকট্রন উইথড্রয়িং, ও মানে অ্যানিসোলের ক্ষেত্রে ওটা ইলেকট্রন ডোনেটিং। তার মানে ওএমির নিজের কিন্তু মানে কোন ক্যারেক্টারটা ডমিনেট করবে সেটা কিন্তু ঠিক হয় যে ওএমি কার সাথে জুড়ে আছে তার ওপরে, বা অ্যালকক্সি কার সাথে জুড়ে আছে তার ওপরে। যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে থাকে তখন ইলেকট্রন উইথড্রয়িং বাই স্ট্রঙ্গার মাইনাস আই, আর যদি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে তখন কিন্তু ইলেকট্রন ডোনেটিং বিকজ অফ স্ট্রঙ্গার প্লাস আর। এইটা তুমি বুঝতে পেরেছো না পারোনি? তাহলে লেফট টু রাইট এই যে অ্যালকক্সিগুলো ক্রমাগত ওর ঘাড়ে চেপে বসছে, তারা কি ওকে এনকারেজ করবে না ডিসকারেজ করবে হাইড্রাইড ট্রান্সফার করতে? ডিসকারেজ করবে। তাহলে রিডিউসিং ক্যাপাসিটি কমে যাবে না? এই অবধি ব্যাপারটা বুঝেছো সবাই? যদি কেউ বুঝে না থাকো তাহলে বলো। কেউ কিছু বলছো না, আমি ধরে নিচ্ছি বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে এইটা ভিডিও লেকচার যখন আপলোড হবে তখন এই অংশটা বারবার করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে এইটা চিন্তা করে লোকেটা মেপেছে, যে K1 K2 এইসব মেপে দেখেছে, এবং সেই ট্রেন্ডটাকে এক্সপ্লেনও করেছে যে আচ্ছা তাহলে এই ব্যাপার যে অক্সিজেন অ্যালুমিনিয়ামের মধ্যে বন্ডিংটা ভালো হচ্ছে না, স্টেবিলাইজ করতে পারছে না, সেই জন্য প্লাস আর এফেক্টটার থেকে মাইনাস আই এফেক্টটা স্ট্রঙ্গার, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে। মেটালের উপরে থাকা অ্যালকক্সির সংখ্যা যত বেড়ে যাচ্ছে মেটালটা ডিসকারেজড হয়ে যাচ্ছে, যে না আমি আর হাইড্রাইড দেবো না, কারণ আমি পুশ পাচ্ছি না, রাদার আমাকে আমার থেকে ইলেকট্রন পুল করে নিচ্ছে, তাহলে আমি কেন হাইড্রাইড দেবো? সেইটা ভেবে লোকে এরকম একটা রিয়েজেন্ট ডেভেলপ করেছে, লিথিয়াম ট্রাই টার্সিয়ারি বিউটক্সি অ্যালুমিনিয়াম, LTBA হাইড্রাইড, LTBA বা অনেকে LTBAHও বলে। এখানে এটা কটা হাইড্রাইড দিতে পারে? এটা কটা হাইড্রাইড দিতে পারে? একটা মাত্র হাইড্রাইড দিতে পারে, আর বাকি যেগুলো বসে আছে প্রত্যেকটা মার্কামারা অ্যালকক্সি না? তাহলে এর রিডিউসিং ক্যাপাসিটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে বেশি হবে না কম হবে?
কম হবে। কম হবে, তার মানে এটা লেস অ্যাগ্রেসিভ রিডিউসিং এজেন্ট হবে, হ্যাঁ, এর ফাংশনাল গ্রুপ টলারেন্স অনেক বেটার হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে ইনডিসক্রিমিনেটলি সমস্ত ফাংশনাল গ্রুপকে মারধর করে বেড়াচ্ছিল, সে এটা করবে না, না, করবে না তো। তাহলে দেখো এবার, আচ্ছা, আচ্ছা। এই দেখো, এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন আছে, প্লাস তার সাথে অ্যালডিহাইড আছে। আমি এখানে ওই এলটিবিএটা দিয়েছি। টেম্পারেচারটা খেয়াল করো। তুমি বলছো যে এটা কেমোসিলেক্টিভ মাইল্ড রিডিউসিং এজেন্ট, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের আত্মীয়। তার ফলে তুমি যদি টেম্পারেচার কন্ট্রোল না করো, তাহলে কিন্তু উল্টোপাল্টা রিয়াকশনও হয়ে যেতে পারে। তা আমি তো চাইছি ফাংশনাল গ্রুপ টলারেন্স, আমি তো চাইছি কেমোসিলেক্টিভিটি, তাহলে আমি টেম্পারেচার কমই রাখবো। কোনটা রিডিউসড হয়েছে? অ্যালডিহাইডটা রিডিউসড হয়ে গেছে না? হ্যাঁ, আর কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ড দুটোই সার্ভাইভ করে গেছে। এইবার তুমি আমাকে বলো দেখি যে এইটা আর এইটার মধ্যে এইটা কেন এইটা কেন রিডিউসড হলো আর এটা কেন রিডিউসড হলো না? তার উত্তর কী হবে? কারণ স্যার অ্যালডিহাইডটা হচ্ছে মোর ইলেকট্রোফিলিক হুম, কিটোন। কিটোন লেস ইলেকট্রোফিলিক। এই কিটোনটা আবার পার্টিকুলারলি অন্যান্য কিটোনের থেকেও অনেক অনেক মানে অনেকটাই লেস ইলেকট্রোফিলিক। অর্থাৎ যদি আমি এই দুটোকে তুলনা করি, এইটাকে ধরলাম আর তার সাথে আমি এইটাকে ধরলাম, তাহলে এই কিটোনটা কিন্তু অন্যটার থেকে অনেকটাই লেস ইলেকট্রোফিলিক। তার কোনো উত্তর জানা আছে? কারণ স্যার এই কনজুগেশন আছে স্যার, অ্যাবসলিউটলি রাইট। তুমি এইখানে ইলেকট্রন ট্রান্সফার করতে পারো তো? পারো না, দেখো দেখো, তো বাইরের ইলেকট্রনের দরকারটা কি? ভেতর থেকেই তো ইলেকট্রনের সাপ্লাই আসছে। দ্য সেম কনজুগেশন হুইচ ইজ রেসপন্সিবল ফর দি ইলেকট্রোফিলিক নেচার অফ দিস কার্বন কার্বন ডাবল বন্ড হুইচ মেক্স অ্যান নিউক্লিওফাইল অ্যাটাক হিয়ার অ্যাট দ্য বিটা কার্বন is also responsible to comparatively reduce the electrophilic character of this carbonyl oxygen. বোঝা যাচ্ছে এগুলো না বোঝা যাচ্ছে না? স্যার তাহলে বলছি হুম, মানে অ্যালুমিনিয়ামের জায়গায় যদি তাহলে ব্রোন হতো তাহলে তো ওখানে প্লাস আর ইফেক্টটা বেশি। ইউ আর জাম্পিং অ্যাহেড। আমরা এখনো সোডিয়াম বোরোহাইড্রাইড নিয়ে কোনো কথাই বলিনি, সেটা বলবো এবারে। বাট তুমি যখন কথাটা তুললে তখন এটা ভেবে রাখো যে ওখানে যদি বোরন হতো তাহলে কি হতো। বোরন আর কার্বন কিন্তু কি একই পিরিয়ডে আছে, তাহলে তার ক্ষেত্রে প্লাস আই এর থেকে এই সরি প্লাস মাইনাস আই এর থেকে প্লাস আরটা বেশি হতো, এবং সেক্ষেত্রে একটা একটা করে অ্যালকক্সি যে জমা হচ্ছে ওখানে, রিডিউসিং ক্যাপাসিটি কী হতো? তাহলে বেড়ে যেত। ওটা বেড়ে যেত, এবং ঠিক তাই ঘটবে। ঠিক পরের স্লাইডটাতে আমরা যখন যাব তুমি তখন সেটাই দেখতে পাবে। তার আগে আমরা এটাকে একটু কমপ্লিট করে নিই। এখানে একটা সায়ানাইড আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সায়ানাইডকে মোটেও ছাড়ে না। LiAlH করে এটা CH2 করে দেবে, অ্যালডিহাইডকে তো ছাড়বেই না, কোনো অসুবিধা নেই। কিন্তু LTBA দিয়েছি, দেখো সায়ানাইড বেঁচে গেছে, এটা রিডিউসড হয়ে গেছে। নাইট্রো এবং অ্যাসিড ক্লোরাইড, নাইট্রো বেঁচে গেছে, অ্যাসিড ক্লোরাইড সেটা অ্যালডিহাইড স্টেজে গিয়ে থেমে গেছে। টেম্পারেচার -78°C সেটা অ্যালডিহাইড স্টেজে গিয়ে থেমে গেছে, তারপরে আর ফার্দার রিডাকশন হয়নি। অর্থাৎ এই রিয়েজেন্টটা যেখানে ইচ্ছাকৃতভাবে 4টে হাইড্রোজেনের বদলে একটা মাত্র হাইড্রোজেন দেওয়া হয়েছে যাতে একটাই হাইড্রাইড ট্রান্সফার করতে পারে, এবং অ্যালুমিনিয়ামের রিঅ্যাক্টিভিটিকে এমনভাবে টিউন করা হয়েছে যাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে তার রিঅ্যাক্টিভিটি অনেক কম হয়, সে অনেক মাইল্ডার রিডিউসিং এজেন্ট হয়, এবং অ্যাট দ্য সেম টাইম তার ফাংশনাল গ্রুপ টলারেন্স অনেক ইমপ্রুভ করে। সেই LTBA কিন্তু কেমোসিলেক্টিভ রিডাকশন করতে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। এই পুরো স্লাইডটা বুঝেছো না বোঝোনি? তাহলে সামনের দিকে যাই। ওই যেটা ও বললো আর কি একটু আগে, এই দেখো, এবার হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইডের রিডাকশন। এখন তুমি বলতে পারো যে সোডিয়াম বোরোহাইড্রাইডে সোডিয়ামের তার রোলটা কী? এমন কোশ্চেন এসেছিলো একবার। সেটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইডকে যদি অ্যাপ্রোটিক সলভেন্টে ব্যবহার করা হয়, জেনারেলি করা হয় না কারণ সলভিবিলিটি প্রবলেম থাকে, কিন্তু ধরো করা হচ্ছে কোনো একটা অ্যাপ্রোটিক সলভেন্ট যেখানে সোডিয়াম বোরোহাইড্রাইড খানিকটা হলেও সলিউবল, সেখানে সোডিয়ামের একটা রোল আছে, এবং সেখানে সোডিয়াম খানিকটা ওই লিথিয়াম যে কাণ্ডটা করে ও সেটাই করে, অর্থাৎ অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করে, কার্বনিল কার্বনকে অ্যাক্টিভেট করে, সোডিয়াম বোরোহাইড্রাইডের বোরন হাইড্রোজেন বন্ড ভেঙে হাইড্রাইড ট্রান্সফার হয়।
কিন্তু জেনারেলি তো একটা প্রোটিক সলভেন্টে করা হয়। তো সেখানে এই কার্বনিল কার্বনকে অ্যাক্টিভেট করে এই সলভেন্টটা নিজে। এটা কি ধরনের বন্ড? এটা কি বন্ড? হাইড্রোজেন হ্যাঁ, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, যেখানে কার্বনিল কম্পোনেন্টটা হচ্ছে ডোনার, আর মিথানল, বা আমি এখানে মিথানল দিয়েছি, এটা অন্য অ্যালকোহলও হতে পারে, ইথানলও হতে পারে, জলও হতে পারে, তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, কার্বনিল কার্বনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার, আর প্রোটিক সলভেন্টটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনার, তাই তো? তাহলে এই হাইড্রোজেন বন্ডিংয়ের ফলে এই অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি কিছুটা হলেও এই লাল হাইড্রোজেনের দিকে চলে যাবে, যার ফলে এই কার্বনিল কার্বনটা ইলেকট্রোফিলিক হয়ে যাবে, এবং এই সোডিয়াম বোরোহাইড্রাইডের যে বোরোহাইড্রাইড পার্টটা, সেটা একটা হাইড্রাইডকে ট্রান্সফার করবে। যে সলভেন্টটা থেকে এই লাল হাইড্রোজেনটাকে আমরা অক্সিজেনের উপরে ট্রান্সফার করছি, সেই সলভেন্ট মলিকিউলের ওএমিটা, অর্থাৎ রেসিডুয়াল অ্যালকক্সি পার্টটা, সেটা বোরনের সঙ্গে জুড়ে যাবে। এটা আমি এখানে দেখিয়েছি একটা সলভেন্ট মলিকিউলকে ইনভলভ করে, এখানে কিন্তু সত্যি কথা বলতে দুটো সলভেন্ট মলিকিউলও ইনভলভ হতে পারে। সেখানে একটা সলভেন্ট মলিকিউল হয়তো হাইড্রোজেন বন্ডিং দিয়ে অ্যাক্টিভেট করছে, আর আরেকটা সলভেন্ট মলিকিউল হয়তো এই বোরন, যেটা হাইড্রোজেনকে লুজ করছে আর কি, সেই বোরনের মানে অক্টেট ফিল আপ করার জন্য সরাসরি বোরনের ওপরে অ্যাটাক করছে। দুটোই পসিবল। আমরা এটা করেছি, আমাদের জন্য এটা আপাতত সাফিসিয়েন্ট আছে। তার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডাকশনের মতো খানিকটা মিল আছে, আবার খানিকটা মিলও কিন্তু নেই, কারণ এখানে আমরা অ্যাট এ স্টেপ একটাই হাইড্রাইড অ্যাড করতে পারছিলাম কার্বনের ওপরে, অক্সিজেনের ওপর কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাড হচ্ছিল না। অক্সিজেনের ওপরে যে লাল হাইড্রোজেনটা এসছে, সেটা কিন্তু ওয়ার্ক আপ করার সময় এসছে। এখানে কি আলাদা করে ওয়ার্ক আপ করার কোনো দরকার হচ্ছে? লাল হাইড্রোজেন অক্সিজেনের উপর চলে আসছে ফ্রম প্রোটিক সলভেন্ট, নীল হাইড্রোজেন কার্বনের উপর চলে আসছে কার থেকে? হ্যাঁ, ফ্রম বোরোহাইড্রাইড। কোনো অসুবিধা নেই তো? বুঝতে পেরেছো তো, নাকি পারোনি? আচ্ছা, এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো, খেয়াল করে, এই বোরনের ওপরে অলরেডি একটা অ্যালকক্সি গ্রুপ চেপে বসেছে। এই অ্যালকক্সি গ্রুপটা কিন্তু কোত্থেকে এসছে? এই অ্যালকক্সি গ্রুপটা কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যে অ্যালকক্সি, সেটা কোনটা? সেটা হচ্ছে যে কার্বনিলটা রিডিউস হচ্ছে তার অ্যালকক্সি গ্রুপ। হাইড্রোজেন অ্যাড করার পরে যে অ্যালকক্সিটা হয়েছে সেইটা। এই অ্যালকক্সিটা কে? এই অ্যালকক্সিটা কে গো? ওটা সলভেন্ট থেকে এসছে, কারেক্ট। তাহলে এবার এই কতগুলো হাইড্রাইড ফার্দার ডোনেট করতে পারে? আরও 3টে পারে। তাহলে আবার একটা করেছে, করে এখন এই বোরনটার ওপরে 2টো অ্যালকক্সি এসছে, 2টো মিথক্সি এসছে, সলভেন্ট থেকে এসছে। এখনও 2টো হাইড্রাইড ডোনেট করতে পারে। তারপর আবার করেছে, তারপরে যে স্পিসিসটা তৈরি হয়েছে সেটাতে 3টে মিথক্সি আছে, একটা হাইড্রাইড আছে। তো ফাইনালি এখানে যেটা তৈরি হয়েছে সেটা একটা টেট্রামিথক্সি বোরেট টাইপের কম্পাউন্ড তৈরি হয়েছে। ঠিক আছে? যে এবার দেখো, তুমি যেটা বললে যে এই এই হাইড্রোজেন বন্ডিং ফন্ডিং হয়, এইসব হয়, তার প্রমাণ আছে? প্রমাণ আছে। তুমি যদি হাইড্রোজেন বন্ডিংটাকে অফ করে দাও, সলভেন্টটাকে চেঞ্জ করে দাও, ডাইগ্লাইম বা এই ধরনের নন প্রোটিক সলভেন্টে করো, তখন বাধ্য হয়েই সোডিয়ামকে অ্যাক্টিভেট করতে হবে। মানে সোডিয়াম বাধ্য হবে কার্বনিলকে অ্যাক্টিভেট করতে, কিন্তু সোডিয়ামের সাথে তো খুব ভালো ইয়ে তো হয় না, কোঅর্ডিনেশন তো হয় না কার্বনিল অক্সিজেনের। তার ফলে রিয়াকশানটা কিন্তু কনসিডারেবলি স্লোয়ার ইন ডাইগ্লাইম নন প্রোটিক সলভেন্ট। আচ্ছা, এবার ওইটা বোঝা যায় যেটা ও বলছিল আর কি, যে একটা করে আমি মিথক্সি গ্রুপের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, একটা করে হাইড্রোজেনের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এটা যদি K1 হয়, এইটা যদি সে ফর এক্সাম্পল K2 হয়, এটা যদি K3 হয়, আর এইটা যদি K4 হয়, এইখানে অর্ডারটা কিন্তু পুরো উল্টো। অর্থাৎ K4 is greater than K3 is greater than K2 is greater than K1। তাহলে যত অ্যালকক্সি গ্রুপের সংখ্যা বাড়ছে, রিডিউসিং ক্যাপাসিটি, রিডাকশনটা ফাস্টার হচ্ছে না স্লোয়ার হচ্ছে? তাহলে রিডিউসিং ক্যাপাসিটি কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম আমাদের রিয়াকশন মিডিয়ামে এইরকম 4খানা হাইড্রাইড ট্রান্সফার এজেন্ট থাকতে পারে। লেফট টু রাইট রিডিউসিং এজেন্টের ক্যাপাসিটি
বেড়ে যাচ্ছে, তাহলে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কোনটা এখানে? লাস্ট ওয়ানটা স্যার। দ্যাট ওয়ান শিওরলি। আর উইকেস্ট হচ্ছে এইটা। তার মানে পুরো উল্টো না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রের থেকে? হ্যাঁ স্যার। তা ব্যাখ্যা দাও, তোমাকে তো একটু আগে বললাম, ব্যাখ্যাটা দাও। একটা হচ্ছে স্যার এই প্লাস আরেকটা হচ্ছে স্যার অক্সিজেনে থাকার কারণে স্যার মানে বোরনের মাথায় স্যার ডিলাগারাইজ করবে, আর বোরন আর অক্সিজেনের অরবিটাল সাইজ যে ম্যাচ আছে স্যার, হুম। এই জন্য ওটা ইফেক্টিভলি হবে। হ্যাঁ ফলে স্যার আর যে হাইড্রাইড্রোনের যে মানে ক্যাপাসিটি সেটা বাড়িয়ে দেবে স্যার। হুম, ঠিকই। তার মানে ওএমইটা, যেখানে এইখানে ওএমইটাকে অ্যালকক্সি বলি, আগে অ্যালকক্সি যেমন অ্যালুমিনিয়ামের সঙ্গে ছিল তখন সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছিল, কারণ মাইনাস আই ওয়াজ স্ট্রঙ্গার দ্যান প্লাস আর, রাইট? এখানে সেটা কী হিসেবে কাজ করবে? এখানে স্যার প্লাস আর কি কোন গ্রুপ হিসেবে কাজ করবে? ইলেকট্রন উইথড্রয়িং না রিলিজিং? রিলিজিং। ইলেকট্রন রিলিজিং। ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি থাকে তাহলে বোরনকে এনকারেজ করবে তো, যে হাইড্রাইড দিয়ে দাও, তুমি হাইড্রাইড দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি বাকিটা, করবে তো? তাহলে এইটা তো হবে নাকি? হবে না? হবে না, দেখো। হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে এই গ্রুপের সংখ্যা যত বাড়বে তত বোরনের হাইড্রাইড ডোনেট করার উৎসাহ তত বাড়বে, তাহলে রিডিউসিং ক্যাপাসিটি কী হবে? হু করে বেড়ে যাবে। আচ্ছা, আমি যদি আরও সিলেক্টিভ বোরন বেসড রিডিউসিং এজেন্ট তৈরি করতে চাই, যেমন আমরা এখানে অ্যালকক্সি গ্রুপ বসিয়ে বসিয়ে অ্যালুমিনিয়ামের রিঅ্যাক্টিভিটি, অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটিকে টিউন করেছিলাম, এলটিবিএ তৈরি করেছিলাম, এক্ষেত্রে আমাকে কী করতে হবে বলো তো? এক্ষেত্রে যদি আমি একটা বোরন নিই যার উপরে একটা হাইড্রোজেন আছে এবং তিনখানা অ্যালকক্সি গ্রুপ আছে, তাহলে সেটা তো বেটার রিডিউসিং এজেন্ট হয়ে যাবে, মোর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে? এমন গ্রুপ দিতে হবে যে ইলেকট্রন উইথড্রয়িং। কারেক্ট, এমন গ্রুপ দিতে হবে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে। দেখো তো এই কম্পাউন্ডটা, সোডিয়াম সায়ানো বোরোহাইড্রাইড। সায়ানাইডের নেচার কি? আবার এইখানটায় ফিরে চলে আসি। আমরা তো এইসব শিখেছি, অ্যাটলিস্ট মানে আমার ধারণা আমরা শিখেছি, আমি জানি না, মানে আমরা শিখেছি এগুলো না শিখিনি? কী শিখেছি? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক শিখেছি তো। এবার তুমি বলো, এই কী নামের? সায়ানোবেঞ্জিন, রাইট? তো সায়ানোবেঞ্জিনকে যদি আমি কম্পেয়ার করি বেঞ্জিনের সাথে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকে তার কী হয়? মোর রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ, ইকুয়ালি রিঅ্যাক্টিভ, কী হয়? লেস রিঅ্যাক্টিভ। কেন? কারণ স্যার সায়ানাইডের মাইনাস আই ফ্যাক্ট যেটা শুধু মাইনাস আই? মাইনাস আই আছে আর দুই মাইনাস আরও আছে স্যার। অ্যাবসলিউটলি, মাইনাস আই আছে, মাইনাস আরও আছে। তার মানে পুরোপুরি ইলেকট্রন উইথড্রয়িং। এবং সায়ানোবেঞ্জিন তার এই সায়ানাইড গ্রুপের প্রেজেন্সের জন্য ওই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হবে, সেখানে এখানে যেখানেই প্লাস চার্জ আসুক না কেন তাকে ডিসকারেজ করবে। পার্টিকুলারলি যদি অর্থ কিংবা প্যারাপোজিশনে অ্যাটাক করে ফেলে ইলেকট্রোফাইলটা, তাহলে প্লাস চার্জটা এখানে চলে আসবে, সেটা খুবই খারাপ ব্যাপার। সেই জন্য ও কী করে, ও কোন দিকে ডিরেক্ট করে ইলেকট্রোফাইলকে? মেটার দিকে, নাইট্রোবেঞ্জিনের মতো, যাতে ঠিক আছে প্লাস চার্জকে কোনোভাবে টলারেট করে নিচ্ছি, কিন্তু আমার পাশের কার্বনটাতে ইপসো কার্বনে যেন প্লাস চার্জ না আসে, তাই তো? তাহলে এখানে তুমি সেই বসিয়েছো সায়ানাইড, তাহলে এই বস্তুটা সোডিয়াম সায়ানো বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইডের থেকে মোর রিঅ্যাক্টিভ না লেস রিঅ্যাক্টিভ? মোর রিঅ্যাক্টিভ না লেস রিঅ্যাক্টিভ? অ্যাবসলিউটলি লেস রিঅ্যাক্টিভ। এবং তুমি এই স্টেটমেন্টটা পড়ো, we have sodium cyanoborohydride which is stable even in acidic solutions. সোডিয়াম বোরোহাইড্রাইডকে এমনি জলে ডিজলভ করলেই আস্তে 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 বুদবুদ বেরোতে দেখা যায়। আমাদের ল্যাবরেটরিতে হয়তো সোডিয়াম বোরোহাইড্রাইড আছে, পরে যেদিন কলেজে আসবে সেদিন তুমি অল্প 1 চামচ সোডিয়াম বোরোহাইড্রাইড জলে ডিজলভ করে দেখো, বিকারের মধ্যে বুদবুদ করে হাইড্রোজেন গ্যাস বেরোয়, তার মধ্যে ড্রপ ওয়াইজ যদি HCl বা সালফারিক অ্যাসিড দাও দেখবে হাইড্রোজেন গ্যাস হু হু করে বেরোচ্ছে। কেন?
তার কারণ পিএইচ নেমে যাচ্ছে। সোডিয়াম বোরোহাইড্রাইড তো আলটিমেটলি একটা সোর্স অফ হাইড্রাইড, তাহলে সেখানে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে হাইড্রোজেন তো বেরোবেই। কিন্তু সেই একই বোরনের ওপরে একটা হাইড্রোজেনকে সরিয়ে 3টে হাইড্রাইডকে রেখে যদি তুমি একটা সায়ানাইড গ্রুপ দিয়ে দাও, তাহলে সে এমনকি পিএইচ 6কেও টলারেট করে ফেলে। তাহলে হাইড্রাইড ডোনেশন ক্যাপাসিটি বেশি না কম উইথ রেসপেক্ট টু সোডিয়াম বোরোহাইড্রাইড? এই কম্পাউন্ডটা কম হবে। কম হবে, এবং সেইখান থেকে একটা অসাধারণ রিয়াকশান আছে। এই রিয়াকশানটা তুমি পুরোটা বুঝতে পারবে না এখন, কারণ এটা অ্যামিন তৈরি করার টেকনিক, এটা অ্যাকচুয়ালি সেমিস্টার 5-এ আছে, এর পরের যে অর্গানিক কেমিস্ট্রি পেপারটা সেখানে আছে। কিন্তু মানে খানিকটা তুমি বুঝতে পারবে। দেখো, এই কার্বনিলটার সাথে আমরা যখন এই জিনিসের রিয়াকশান করছি, নাইট্রোজেন বেস নিউক্লিওফাইল, তখন আমরা এটা শিখেছিলাম না যে এই ধরনের জিনিসের সাথে যদি আমরা এইটার সাথে যদি সে ফর এক্সাম্পল এরকম একটা জিনিসের রিয়াকশান করি, এরকম একটা জিনিসের রিয়াকশান করি, সেমি কার্বাজেন তৈরি হবে স্যার। হ্যাঁ কারেক্ট, মানে সেমি কার্বাজাইডের সাথে সেমি কার্বাজোন, হাইড্রাজিনের সাথে হাইড্রাজোন, এইসব তৈরি হয় না? হ্যাঁ এই সেই কী একটা গল্প ছিল না, পিএইচটা কী যেন হতে হয়, অপটিমাম পিএইচ লাগে, এইসব গল্প তো বলেছিলাম আমরা। এই বস্তুটা তৈরি হবে না? হবে তো? এটার নাম কি? স্যার হবে। কী নাম এর? হ্যাঁ এটা ইমিন, ইমিন এটা ইমিন, রাইট। তা তার জন্য তো আমার পিএইচ কন্ট্রোল করতে হবে। পিএইচটা স্লাইটলি অ্যাসিডিক হওয়া দরকার, কারণ জল এলিমিনেট করতে হবে। আবার যদি পিএইচ খুব বেশি নেমে যায় তাহলে আবার এইটা পুরো ফুললি প্রোটনেটেড হয়ে যাবে। পিএইচ যদি 7-এর ওপরে থাকে তাহলে আবার নিউক্লিওফিলিক অ্যাডিশনের ফলে যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে সেখান থেকে জলটা বেরোবে না। ও নানা রকম হ্যাপা সামলে আমরা পিএইচটাকে 6 করে রেখেছি এই কম্পাউন্ডটাকে দিয়ে। তাহলে এই মিডিয়ামে এই জায়গাটায় ইমিন তাহলে তৈরি হলো, ইমিন। চিন্তা করে দেখো, এবার আমাকে এই প্রশ্নটার উত্তর দাও, এই কার্বনিল কম্পাউন্ডটা আর এই ইমিনটা, এই দুটোর মধ্যে কোনটা মোর বেসিক বলো দেখি? এই সেকেন্ড ওয়ানটা স্যার মোর বেশি কম। সেকেন্ড ওয়ান আবার কি? নাম কি? এই লালটা আর এই নীলটা, এই লালটা নিচটা ওপরটা কি শুরু করেছো কি? একটা হচ্ছে কার্বনিল আর একটা হচ্ছে ইমিন, কোনটা মোর বেসিক? ইমিনটা স্যার মোর বেশি খাবে। নীলটা, ইমিনটা কেন? কেন? কারণ তো স্যার কি আপনি এমনিতে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, তাই না? তো খামোখা নাইট্রোজেন থাকলে অক্সিজেন কেন প্রোটন দিতে যাবে? ওই জন্য পিএইচটাকে কন্ট্রোল করে 6 রেখেছে। তাহলে ইমিন তৈরি হয়েছে ওই কন্ডিশনে, ইমিনটা কিন্তু প্রোটনেটেড হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা নিউক্লিওফিলিক তো, সরি ইলেকট্রোফিলিক তো, এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করা পসিবল তো, নাকি পসিবল না? হ্যাঁ পসিবল। এ দেখো, এখানে সোডিয়াম সায়ানোবোরোহাইড্রাইড দিয়ে রেখেছি, এতক্ষণ চুপ করে ঘাপটি মেরে বসেছিল, কিচ্ছু করেনি। কিন্তু যেই মিডিয়ামে ইমিনিয়াম আয়ন তৈরি হয়েছে, ইমিনের থেকে ইমিনিয়াম আয়নের ইলেকট্রোফিলিসিটি অনেক বেশি, তখনই ও দুম করে এটাকে অ্যাটাক করে ফেলেছে, এই হাইড্রোজেনটাকে ডোনেট করেছে। দেখতে পাচ্ছ তুমি, একটা অ্যালডিহাইড একটা প্রাইমারি অ্যামিন ব্যবহার করে একই কন্ডিশনে, মানে একটা ওয়ান স্টেপ রিয়াকশানের মাধ্যমে, ওয়ান পট রিয়াকশানের মাধ্যমে, স্টেপ নয়, স্টেপ কথাটা বলা ভুল, ওয়ান পট রিয়াকশানের মাধ্যমে, অর্থাৎ বাইরে থেকে আর কিছু অ্যাড করতে হয়নি, রিডিউসিং এজেন্ট আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তুমি একটা সেকেন্ডারি অ্যামিন বানাতে পেরেছো তো? হ্যাঁ এই রিয়াকশানটার নাম হচ্ছে রিডাকটিভ অ্যামিনেশন। অ্যামিনেশন কার? এই কম্পাউন্ডটার। কীরমভাবে অ্যামিনেশন? ইমিনিয়াম তৈরি হয়ে তাকে রিডিউস করে, সেই জন্য এর নাম হচ্ছে রিডাকটিভ অ্যামিনেশন। বোঝা গেল না? বুঝতে পেরেছো? এবং এটা একজনের নামে, এর নাম হচ্ছে বর্চ রিডাকটিভ অ্যামিনেশন, ঠিক আছে? এবার আমি তোমাকে একটা কোশ্চেন করি, এই পিএইচটা 6 না থেকে পিএইচটা যদি বাই চান্স একটু নেমে যায়, তাহলে কি প্রবলেম হবে বলো তো? পিএইচ যদি একটুখানি নেমে যায়, ধরো পিএইচটা 4 বা 3 এইসব যদি হয়ে যায়, কি সমস্যা হবে আমার? দেখো, আমি বলেছিলাম যে এই জিনিসটা লেস বেসিক, তাই তো?
কিন্তু পিএইচ যদি তুমি সাফিসিয়েন্টলি নামাতে থাকো তাহলে এও প্রোটনেটেড হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তো? হয়ে যাবে না যাবে না বলো? যাবে স্যার। আর এ তো যাবেই, এ তো আগেই হয়ে বসেছিল। পিএইচ নামালে তো আর ডিপ্রোটনেশন হবে না, প্রোটনেশনই থাকবে। তখন কিন্তু এইটা অনেক বেশি ইলেকট্রোফিলিক। তখন সোডিয়াম সায়ানোবোরোহাইড্রাইড কাকে হাইড্রাইড ডোনেট করবে? ইমিনিয়ামকে করবে না, যতটুকু ইমিনিয়াম তৈরি হয়েছে তাকে করবে না। কাকে করবে? কাকে করবে? কার্বনিলকে করবে। কার্বনিলকে যদি সোডিয়াম সায়ানোবোরোহাইড্রাইড হাইড্রাইড ডোনেট করে তাহলে প্রোডাক্ট কী হবে? অ্যামিন হবে না অ্যালকোহল হবে? অ্যালকোহল হয়ে যাবে। অ্যালকোহল হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো সোডিয়াম সায়ানোবোরোহাইড্রাইডকে চালাকি করে ব্যবহার করেছে এমনভাবে যাতে এর রিডাকশান না হয় কিন্তু এইটা রিডিউসড হয়ে যায়। পিএইচটাকে এমনভাবে ইউজ করেছে যাতে এইটা প্রোটনেটেড না হয় কিন্তু ইমিনটা প্রোটনেটেড হয়। পিএইচ যদি কম বেশি করো তাহলে তোমার রিডাকশানের আউটকাম পুরো অন্যরকম হয়ে যাবে। তাহলে এদের যদি আমি ইলেকট্রোফিলিসিটি অনুযায়ী সাজাই, এইটা সবচেয়ে বেশি ইলেকট্রোফিলিক তো নাকি? দেখো এটার ইলেকট্রোফিলিসিটি সবচেয়ে বেশি, তাই তো? তারপর কার? তারপর এর, তারপর কার? হ্যাঁ, মিনের কি করে হয়? পাগল নাকি তুমি? তারপর কার? ইমিন সবার শেষে রে ভাই। পিএইচটা এমনভাবে কন্ট্রোল করছে যাতে ইমিনটা তৈরি হওয়ার পরে আর ইমিন থাকছে না, এইটা হয়ে যাচ্ছে। তার ফলে ইমিনিয়ামের ইলেকট্রোফিলিসিটি যেহেতু কার্বনিলের থেকে বেশি এবং কার্বনিলের পিএইচ এত নেই যে কার্বনিল সাথে প্রোটনেটেড হতে পারে, তখন এইটা স্পেসিফিক্যালি রিডিউসড হচ্ছে। যে মুহূর্তে তুমি পিএইচটাকে গড়বড় করবে, পিএইচটাকে নামাবে, তখন কার্বনিল আনরিয়াক্টেড কার্বনিলটাও প্রোটনেটেড হয়ে যাবে এবং তখন অ্যালকোহল তৈরি হতে শুরু হবে। এই সিরিজটা তোমার কাছে পরিষ্কার না পরিষ্কার নয়? এইদিকে কী হলো? ইলেকট্রোফিলিসিটি ইনক্রিজেস। বলো বাপু, বুঝলে বলো, না বুঝলে সেটাও বলো। কিছু না বলে মৌনব্রত অবলম্বন করে থাকলে আমি তো অন্তর্যামী নই যে বুঝে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই রিডাকশনের পার্টটা শেষ হয়ে গেল। আজকে তো আরেকটা ক্লাস আছে এখন। স্যার? বলো। মানে যদি বেসিসিটিটা তাহলে যদি খুলে দিতাম না, শুনতে পাচ্ছি না। বেসিসিটিটা যদি মানে খুলে দেওয়া হতো তাহলে বেসিসিটি মানে পিএইচ ইয়ে করবে? আচ্ছা তোমার কি, হ্যাঁ বেশ ভালো কথা, কোনো অসুবিধে নেই। কিন্তু তাহলে এই রিয়াকশানটা কি হবে? এই রিয়াকশানটা কি হবে? এখানে তোমাকে জল বার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা জল বেসিক মিডিয়ামে বেরোবে কী করে বাপু? তুমি বলবে আর সে আচ্ছা ঠিক আছে বলে বেরিয়ে যাবে, এরকম তো নয়। জলটা বেরোবে যদি তুমি পিএইচ 8-9 রেখে দাও। হবে? না তাহলে হবে না। হবে না তো। যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হবে সেখানে ওইচ থাকবে, সেই একই কার্বনে NH4 থাকবে, তো ওইচকে প্রোটনেট করে বের করতে হবে তো। হ্যাঁ বুঝলে না বুঝলে না? ঠিক আছে, তাহলে আমরা আবার 15 মিনিট পরে মিট করছি। এরপর আমরা অক্সিডেশন অফ অ্যালকোহলটা পড়বো। এখন আপাতত রেকর্ডিং বন্ধ করি।